পাকিস্তানের উপর থেকে ভরসা হারাচ্ছে পাকিস্তানের বন্ধু দেশগুলো। ভারত বিটারা আইল্যান্ড বলে একটা আইল্যান্ড, যেটা লক্ষদ্বীপের একেবারে উত্তরে রয়েছে, সেই লক্ষদ্বীপের উত্তরে বিটারা আইল্যান্ডকে কিন্তু ভারত গ্রিপে নিতে চলেছে। ভারত কিন্তু সেই প্রচেষ্টা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। বিটারা আইল্যান্ডকে কিন্তু নোটিশ করা হয়েছে, সেই জায়গায় কাজ শুরু হবে ইতিমধ্যে। ভারত যদি কোনোভাবে চেনাব নদীর বাঁধ খুলে দেয় বা যদি জল ছেড়ে দেয়, সেক্ষেত্রে পাকিস্তান এই বর্ষার মরশুমে পুরো ভেসে যাবে। পাক অধিকৃত কাশ্মীর ভারতের একটা হারিয়ে যাওয়া গৌরব। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। পাকিস্তান ভেসে যেতে বসেছে, পাকিস্তান মরতে বসেছে এবং অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান পুরো ধসে গেছে। এই বিষয়টা এর আগে আমি বলেছি, কিন্তু বর্তমানে তথ্য দিয়ে আমি যে কথা বলবো, পাকিস্তান যাদেরকে বন্ধু হিসাবে আঁকড়ে ধরতে চেয়েছে, পাকিস্তান যাদেরকে ভারতের সঙ্গে শত্রুতায় যোগ করতে চেয়েছে, তারা কেউ কিন্তু চীন ছাড়া কেউ কিন্তু তেমনভাবে পাত্তা দিচ্ছে না এই মুহূর্তে। এবং বর্তমানে দাঁড়িয়ে পাকিস্তানের উপর থেকে ভরসা হারাচ্ছে পাকিস্তানের বন্ধু দেশগুলো। আমি এর কারণও বলবো এবং তার পাশাপাশি আরও একটা বিষয় বলবো, ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বা পাকিস্তানের উপর চাপ বাড়াতে বেশ কিছু অ্যাকশন ইতিমধ্যে নেওয়া শুরু করেছে। সেই বিষয়গুলো নিয়ে আজকের মূল আলোচনা। কি অ্যাকশন ভারত নিতে চলেছে, তাতে পাকিস্তানের কি হবে, এইটা যেমন আমি বলে রাখবো আজকে বা বলার চেষ্টা করব, পাশাপাশি এটাও বলবো যে ঠিক কিভাবে পাকিস্তান তাদের অর্থনীতি ভারতের সঙ্গে লড়ে, ভারতের সঙ্গে শত্রুতা করে তাদের অর্থনীতি একেবারে শেষ করে ফেলেছে। আমি প্রথম তাদের অর্থনীতি এবং পাকিস্তান ঠিক কীভাবে ধসে যেতে বসেছে, কিভাবে ভেসে যেতে বসেছে সেইটা বলবো। তার আগে আমি একটু দেখানোর চেষ্টা করব যে মিডল ইস্ট অর্থাৎ একেবারে মধ্য এশিয়ার যে 5টি দেশের সঙ্গে মূলত পাকিস্তান ব্যবসা বাণিজ্য করে, অন্যান্য দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু মিডল ইস্টের যে 5টা বড় দেশের সঙ্গে পাকিস্তান ব্যবসা বাণিজ্য করে, আমদানি রপ্তানি করে, সেই 5টা দেশের মধ্যে রয়েছে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। এই 5টি দেশে পাকিস্তান যে পরিমাণে রপ্তানি করত, সেই রপ্তানি একেবারে প্রায় 50% কমে গিয়েছে। এবং শুধু রপ্তানি নয়, আমদানির পরিমাণ ঠিক ততটাই বেড়েছে। এর অর্থটা কি? এর অর্থ পাকিস্তানের উপর তারা আর ভরসা করতে পারছে না, বা অর্থাৎ পাকিস্তানের প্রোডাকশনের উপর তারা আর ভরসা করতে পারছে না। অথচ পাকিস্তানে ঢুকছে এই যে 5টা দেশ, তাদের রপ্তানি এবং সেটা বেড়েছে। অর্থাৎ এইটা পরিষ্কার যে নিজেদের যে ট্রেড অর্থাৎ নিজেদের যে সামগ্রী, সেই সামগ্রীগুলো কিন্তু অন্য কোথাও গিয়ে তারা বিক্রি করতে পারছে না, কিনছে না। অর্থাৎ এইটা কিন্তু একটা কৌশল যে কিভাবে পাকিস্তান ভাতে ও পাতে মরতে চলেছে। আমি একটু তথ্য দিয়ে বলার চেষ্টা করব। 2024-25 যে অর্থবর্ষ, যে ফিনান্সিয়াল ইয়ার, এই ফিনান্সিয়াল ইয়ারে 31.63%, প্রায় 32% ব্যবসা অর্থাৎ রপ্তানি কিন্তু পাকিস্তানের কমেছে এই সমস্ত দেশগুলো থেকে। আমি সেইটাও একেবারে তথ্য দিয়ে বলবো। তার আগে বলি, 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু পাকিস্তান 2.49 হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করেছিল। সেই পাকিস্তান 2024-25-এ এই 5টা দেশে পণ্য রপ্তানি করছে মাত্র 1.7 হাজার কোটি টাকা। এই যে ফল, এই যে ডাউনফল পাকিস্তানের, সেটা কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা করেই কিন্তু ডুবতে শুরু করেছে। এবং ভারত মিডল ইস্টে যে পরিমাণ শক্তি তারা অর্জন করতে শুরু করেছে, এই জায়গাগুলো থেকে তথ্য বলছে এই রপ্তানি কিন্তু ভারতের বেড়েছে এই সমস্ত মিডল ইস্ট কান্ট্রিতে। এবং সেই জন্যই পাকিস্তানের পণ্যের উপর থেকে তাদের ভরসা উঠছে। এই বিষয়টা আজকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা করার বিষয়। পাশাপাশি আমি বলি, 2023-24 অর্থবর্ষ ফিনান্সিয়াল ইয়ারে এই সমস্ত দেশ থেকে পাকিস্তান 414 কোটি টাকার পণ্য আমদানি করেছিল, যেটা এক ধাক্কায় বেড়ে 2.11 হাজার কোটি টাকায় পরিণত হয়েছে, অর্থাৎ প্রায় 4 গুণ বেড়েছে। এবং এই যে চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করলাম, তার একেবারে যদি বিশ্লেষণে যাই, আমাকে বলতে হবে মিডল ইস্টের সব থেকে বেশি পণ্য রপ্তানি হয় কিন্তু কাজাকিস্তানে, পাকিস্তানের। এই কাজাকিস্তানে পাকিস্তানের যে পণ্য রপ্তানি হয়, সেই পণ্য রপ্তানির কিন্তু
একেবারে হিউজ ডাউনফল হয়েছে এবং 47%, প্রায় 50% কমে গিয়েছে কাজাকিস্তানের পণ্য রপ্তানি করা। এই পণ্য রপ্তানি কাজাকিস্তানে কমেছে, উজবেকিস্তানেও কিন্তু কমেছে, এবং উজবেকিস্তানে কমে এবছর প্রায় 20% উজবেকিস্তানে তাদের পণ্য রপ্তানি কমেছে। এবং উজবেকিস্তানের পণ্য রপ্তানি কমাতে উজবেকিস্তানে মূলত বিভিন্ন ক্ষেত্রে পাট বা বিভিন্ন ক্ষেত্রে ডিম বা কাঁচামাল সামগ্রী যেগুলো পাঠাতো, পাশাপাশি এই কাজাকিস্তানে কিন্তু পাথর সহ কাঁচ বা বিভিন্ন সামগ্রিক জিনিস কিন্তু পাকিস্তান পাঠাতো এই দেশগুলোতে। এবং তাদের মধ্যে থেকে দুটো গুরুত্বপূর্ণ দেশ কাজাকিস্তান এবং উজবেকিস্তান, এই দুটো দেশে যে পরিমাণ ট্রেড তারা করতো, যে পরিমাণ ব্যবসা তারা করতো রফতানি করে, সেই ব্যবসা একেবারে শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ পাকিস্তান ধ্বংসের মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে। বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান তাদের যুদ্ধক্ষেত্রে বরাত দিচ্ছে, যুদ্ধক্ষেত্রে তাদের টাকা বাড়ছে, যুদ্ধক্ষেত্রে তারা বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করছে, কিন্তু কোনোভাবে তাদের নিজের যে ফিনান্সিয়াল স্ট্রাকচারের দিকে তারা কোনোভাবে খেয়াল রাখতে পারছে না। তার কারণ বিভিন্ন দেশগুলোতে পাকিস্তানকে আর কেউ ভরসা করতে চাইছে না, ভরসা করতে পারছে না। ভারত সেই ভরসার জায়গা হয়ে উঠছে। এইখানে আমি একটু বলবো যে ভারত চাপ বাড়াচ্ছে। আমি বলছিলাম শুরুতে কিভাবে চাপ বাড়াচ্ছে। অপারেশন সিঁদুরের পর ডিফেন্সের দিক থেকে ভারত কিভাবে অ্যাকশন করেছে, কি অ্যাকশন নিয়েছে, আমি সেগুলো ধাপে ধাপে বলেছি। একেবারে স্যাটেলাইট সার্ভিলেন্স থেকে শুরু করে এআই যে প্রযুক্তি, সেই এআই বা লেজার উইপন সিস্টেম বা সাবমেরিন বেসড বা বিভিন্ন ক্ষেত্রে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম, এই সমস্ত স্ট্রাকচার তিনটা দিক থেকে ভারত বাড়াতে শুরু করেছে। এবং এই স্ট্রাকচারগুলোতে ভারত বাড়িয়ে আর বেসিক্যালি কোন কোন জায়গা থেকে ভারত বাড়াতে চাইছে, এবং যেটা পাকিস্তানের একটা ভয়ের কারণ, যেটা চীনের ভয়ের কারণ আমি বলি, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির একটা অন্য ভূমিকায় তাদের দেখা গিয়েছে। কি ভূমিকা? টার্কি এবং চীনের যে অস্ত্র, সেই অস্ত্র বিভিন্ন দেশে বিক্রি করছে। এবং একটা লাইন আমি বোঝানোর চেষ্টা করি, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর বা শ্রীলঙ্কার বেশ কিছু জায়গা কিন্তু চীন এই মুহূর্তে লিজ নিয়ে নিয়েছে, 99 বছরের লিজ। এবং সেই জায়গাগুলোতে পাকিস্তান গিয়ে সেনা অ্যাক্টিভিটি বাড়াচ্ছে বিভিন্ন জায়গায়, তারা উইংস তৈরি করার চেষ্টা করছে যাতে ভারতের বিরুদ্ধে আরব সাগর কিন্তু নেভাল দিক থেকে ভারতকে উইক করা যায়। এবং এই আরব সাগরের দখল নেওয়ার চেষ্টা চীনের, যেটা হরমুজ প্রণালী সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের একটা শক্তিশালী উইংস হবে, এই জায়গা ভারত বন্ধ করতে চাইছে। কিভাবে ভারত বন্ধ করতে চাইছে সেই স্ট্রাকচারও আমি বোঝাবো। ভারত বিটারা আইল্যান্ড বলে একটা আইল্যান্ড, যেটা লক্ষদ্বীপের একেবারে উত্তরে রয়েছে, সেই লক্ষদ্বীপের উত্তরে বিটারা আইল্যান্ডকে কিন্তু ভারত গ্রিপে নিতে চলেছে, যেটা ভারতের একটা অন্যতম একটা ডিফেন্সের, নেভাল ডিফেন্সের দিক থেকে একটা কেন্দ্র হয়ে উঠবে, একটা হাব হয়ে উঠবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন প্যারাকমান্ডো ফোর্সদের ট্রেনিং বা ড্রোন সিস্টেম, বা যদি বলা চলে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম যেরকম লঞ্চ হয়েছে, বা সেক্ষেত্রে বিভিন্ন প্রজেক্ট ডিফেন্স ওরিয়েন্টেড, ডিফেন্সকে আপগ্রেড করার জন্য যেসব প্রজেক্ট ডিআরডিও করছে, এই জায়গায় যদি করা হয় সেক্ষেত্রে সার্ভিলেন্সের উপর কিন্তু নজর দেওয়া যাবে আরব সাগরকে কেন্দ্র করে। আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করব ঠিক কোন কোন জায়গায় ম্যাপের এই বিটরা আইল্যান্ড সার্ভিলেন্স করতে সুবিধা হবে। বিটরা আইল্যান্ড কিন্তু এই গোটা আরব সাগরের এমন একটা জায়গায় রয়েছে, এই আরব সাগর কিন্তু তাদের কন্ট্রোলে চলে আসবে ভারত যদি এই বিটরা আইল্যান্ডে একটা নিজেদের সার্ভিলেন্স সিস্টেম বা যদি বলা চলে তাদের ডিআরডিওর তরফ থেকে যে আপগ্রেডেশনের প্রজেক্ট সেইখানে লঞ্চ করতে পারে। ভারত কিন্তু সেই প্রচেষ্টা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। বিটরা আইল্যান্ডকে কিন্তু নোটিশ করা হয়েছে, সেই জায়গায় কাজ শুরু হবে ইতিমধ্যে। এছাড়া আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম বা যদি দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে মিসাইল সিস্টেম, সাবমেরিন ক্রুজ মিসাইল বা বিভিন্ন ক্ষেত্রে অগ্নি, পৃথিবী, এই বিভিন্ন মিসাইল সিস্টেমকে আপগ্রেডেশনের কাজ ভারত শুরু করেছে। এই দিক থেকে যদি দেখা যায় ভারত আরও চাপ বাড়াতে শুরু করেছে পাকিস্তানের উপর। ট্রেড তাদের শেষ, তাদের দিক থেকে জঙ্গিবাদ শেষ। বাকি থাকলো কি? বাকি থাকলো পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের একটা স্ট্রাকচার, যারা উগ্রপন্থী স্ট্রাকচার, যেটাকে একেবারে শেষ করে দিলে চীন এবং পাকিস্তান দুজনকেই কিন্তু টাইট দেওয়া হবে। সেই জায়গাগুলো ধ্বংস করার জন্য বা সেই বিষয়গুলোকে শেষ করার জন্য ভারত কিন্তু যে স্ট্র্যাটেজিক ওয়ে বেছে নিয়েছে, সেই স্ট্র্যাটেজিক ওয়ের পার্টটাই হচ্ছে এইগুলো, যে বিভিন্ন ক্ষেত্রে সার্ভিলেন্স বাড়ানো, প্রজেক্ট বাড়ানো বা বিভিন্ন সার্ভিলেন্স সিস্টেম বাড়িয়ে বিভিন্ন উইপন্স ভারতের হাতে তুলে দেওয়া, আর্মিদের হাতে তুলে দেওয়া,
এইগুলো কিন্তু ডিআরডিও বা মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কাজ হচ্ছে। আমি ধাপে ধাপে বলেছিলাম যে পৃথিবী, অগ্নি, এই সমস্ত ক্রুজ মিসাইল সিস্টেম, বা আমি রিসেন্ট বলে রাখি তেজাস MK1A যে ফাইটার জেট, সেই ফাইটার জেটে কিন্তু এইবার ক্রুজ মিসাইল টেস্টিং ইতিমধ্যে শুরু করবে। সমস্ত ফাইটার জেট, অত্যাধুনিক ফাইটার জেট, আমেরিকা থেকে ইতিমধ্যে অ্যাপাচি ফাইটার জেট এসেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু ভয়ে কাঁপছে, তার কারণ ভারত কিন্তু রুদ্রা, ভৈরব যে দুটো অত্যাধুনিক অস্ত্র সামগ্রী সহ, সাজোয়া ট্যাঙ্ক সহ, বিভিন্ন মিসাইল সহ একটা বাহিনী পাচ্ছে, একটা রুদ্রা বাহিনী বা ভৈরব বাহিনী। রুদ্রা বাহিনী এবং ভৈরব বাহিনী, এই দুটো বাহিনী কাজ করবে অ্যান্টি বর্ডার টেরোরিজম এবং এই শত্রুদের দমন করার জন্য। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত যে চাপ তাদের উপর বাড়াচ্ছে এই সমস্ত ডিফেন্স অ্যাক্টিভিটি বাড়িয়ে, সেটা পাকিস্তানের ঘুম উড়ছে। একদিকে পাকিস্তান না খেতে পেয়ে মরছে, অন্যদিকে পাকিস্তানের উপর এই যে স্ট্র্যাটেজিক ডিফেন্স ওরিয়েন্টেড স্ট্র্যাটেজিক চাপ বাড়ছে, সেই জন্য পাকিস্তান প্রায় নাস্তানাবুদ। আরও একটা ছোট্ট দিক রয়েছে, যে দিক থেকে ভারত যদি কোনোভাবে চেনাব নদীর বাঁধ খুলে দেয় বা যদি জল ছেড়ে দেয়, সেক্ষেত্রে পাকিস্তান এই বর্ষার মরশুমে পুরো ভেসে যাবে। বিভিন্ন ক্ষেত্রে পাঞ্জাব প্রদেশে এই মুহূর্তে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, এবং ভারত যদি চাপ বাড়াতে আরও শুরু করে, সেক্ষেত্রে পাকিস্তান শেষ। এক কথায় পাকিস্তান শেষ। এবং এই গোটা চিত্রটার পিছনে লুকিয়ে রয়েছে আরও একটা ব্লুপ্রিন্ট, পাক অধিকৃত কাশ্মীর দখল। এর আগে অপারেশন সিঁদুরের পর পরিষ্কার করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী বা ভারতীয় সেনা যে পাক অধিকৃত কাশ্মীর দখলই একমাত্র উপায়, পাক অধিকৃত কাশ্মীর দখল করা হবে। ঠিক সেই জন্য পাকিস্তানকে নাস্তানাবুদ করে বাধ্য করা হবে পাক অধিকৃত কাশ্মীরকে ফেরত দেওয়ার জন্য। এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতের একটা হারিয়ে যাওয়া গৌরব, এইটাকে ফেরত আনতেই হবে। এই বিষয়টা বা এই যে আলোচনা, সেটা ভারতীয় সেনা বা ভারত সরকারের তরফ থেকে গ্রাহ্য করা হয়েছে। এবং পাক অধিকৃত কাশ্মীর যদি ভারতে ফিরে আসে, সেক্ষেত্রে সমস্ত দিক থেকে ভারত ফের জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। ফলে সব মিলিয়ে পাকিস্তান আরও জবাব পাবে। অপারেশন সিঁদুর নয় শুধু, এক্ষেত্রে আরও বৃহত্তর অপারেশন কিন্তু পাকিস্তানের জন্য অপেক্ষা করছে। গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও CN ডিজিটালের পাতায়।